প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি। রয়েছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরুটা করব ফয়েজ আহমদকে দিয়ে। ফয়েজ আহমদ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য 64 জেলার পুলিশ সুপার চূড়ান্ত করা হয়েছে লটারির মাধ্যমে। আমরা যতটুকু জানি, সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এএসপিদের নির্বাচন করা হয়। শিগগিরই তাদের পদায়নও করা হবে। লটারি করে ডিসি চূড়ান্ত করা একটা দাবি ছিল কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেটি হয়নি, হলো এসপিদের। আপনার কাছে আমার প্রশ্ন, যে লটারি করে ডিসি কেন চূড়ান্ত করা হলো না, আর এসপিদের কেন করা হলো? লটারি করে চূড়ান্ত করা মানে শুনতে ঠিক যেমন শোনায় আর কি, যে লটারির মাধ্যমে যাচাই বাছাই, বিষয়টা একেবারে এরকম নয়। ডিসিদের ক্ষেত্রে পর্যাপ্ত সময় নিয়ে তার আগে থেকেই যেই ক্রাইটেরিয়াগুলি বিচার বিশ্লেষণ করার প্রয়োজন ছিল সেগুলির ভিত্তিতে ব্যক্তিদেরকে নির্বাচন করা সম্ভব করেছে। পুলিশের ক্ষেত্রে যেটা হয়েছে যে আলোচনাটা সরকারি বিভিন্ন পর্যায়ে শুরু থেকেই ছিল, যে পুলিশ যেহেতু আইন শৃঙ্খলার রক্ষার সঙ্গে সরাসরি দায়িত্ব পালন করবে, সেক্ষেত্রে এলাকাগুলিকে মোটামুটি 3টি ভাগে ভাগ করা হয়েছে। ধরুন এ বি সি বা রেড, গ্রিন, ইয়েলো এভাবে ভাগ করা হয়েছে। এই যে ভাগ করার ক্ষেত্রে সবচেয়ে যেই এলাকাগুলি গুরুত্বপূর্ণ নানান বিবেচনায় হয়। কখনো কখনো এলাকার পরিসর চিন্তা করে, যেমন আমাদের নির্বাচনী যে সমস্ত এলাকা, সেই এলাকাগুলি সব ক্ষেত্রে সবগুলি জেলা একই সমান নয়। কোনো কোনো জেলায় দেখা যায় 11টি 10টি, আবার কোনোটা 2টি 3টিও রয়েছে। সো এটা একটা গুরুত্ব নির্ধারণের জন্য একটা মাপকাঠি। অপরদিকে কোন কোন এলাকায় কি ধরনের প্রার্থীরা ইতিমধ্যে প্রচারণায় আছেন, তাদের অ্যাসোসিয়েশন, তাদের কর্মকাণ্ড, সামগ্রিক অপরাধ প্রবণতা সব কিছু বিচার বিশ্লেষণ করে এভাবে এলাকাগুলি নির্ধারণ করা হয়েছে। এই 3টা প্যানেল অফ অফিসিয়ালস করার পর পার্টিকুলারলি প্যানেল ধরে যেই জিনিসটা মেনটেইন করা হয়েছে, যে সরকারের একদমই নীতিগত সিদ্ধান্ত, ডিসি বলেন বা এসপি বলেন, কাউকে পদায়ন করার ক্ষেত্রে নিজ এলাকায় করা যাবে না, এবং নিকট আত্মীয়, বিশেষত শ্বশুরবাড়ি রয়েছে এরকম জেলায় বা এরকম থানায় বা এরকম উপজেলায় দেয়া হবে না এরকম। অপরদিকে আরেকটি যেটা বিষয় খুব জোর দিয়ে দেখা হচ্ছে, সেটা হচ্ছে সরকারি এই সমস্ত কর্মকর্তাদের কোনো আত্মীয় স্বজন, পরিচিত, ঘনিষ্ঠ কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন নির্বাচনী এলাকায়ও ওই কর্মকর্তাকে দেয়া হবে না। এই ক্রাইটেরিয়াগুলি সেট করে তার ভিত্তিতে যেন কোনো ধরনের এই পার্সিয়ালিটি না থাকে, কোনো ধরনের এই তদবির না থাকে যে অমুককে অমুক এলাকায় দিলে ভালো হয় না হয়। সেই জন্য এই কাজটা করা হয়েছে, যে তাদেরকে লটারির ভিত্তিতে, মানে লটারি বলতে কি, এখানে আমি আপনাকে তো বললামই, 3টা প্যানেল করা হয়েছে। সেই 3 প্যানেলের লোককে ধরুন কিশোরগঞ্জ, ময়মনসিংহ, দিনাজপুর এগুলি এক ক্যাটাগরিতে পড়েছে। না, প্যানেল না করতে লটারি করলে দেখা গেল তার আত্মীয় বাড়িতে গিয়ে বসলো না, সেই ক্যাটাগরিতে এখন আত্মীয় লটারির পরেও ধরুন ফর এক্সাম্পল যে এমন একজনের নামই লটারিতে উঠে গেছে কিশোরগঞ্জের জন্য, তার নিজের বাড়ি কিশোরগঞ্জ, তখন সেটাকে ম্যানুয়ালি শিফট করে নেওয়া হবে, চেঞ্জ করে, সেটা অসুবিধা না। ধরুন ওই যে 3 জেলার কথা বললাম, এই 3 জেলার সঙ্গে যেই প্যানেলের সঙ্গে সমন্বয় রয়েছে, সেই প্যানেল থেকে শুধুমাত্র ওই জেলার জন্য তোলা হয়েছে, হয়তো এইভাবে করা হয়েছে। এই বা ডিসি নিয়োগে আপনি যেটা বলছিলেন যে দাবি ছিল, আসলে দাবির বিষয়টা অনেক পরের। ডিসি আগে পদায়ন হয়েছে, তারপরে একটি রাজনৈতিক দল থেকে ইলেকশন কমিশনে কথা বলার সময় দাবি করা হয়েছে। আর ডিসি পদায়নের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ খোঁজখবর নিয়ে সেটা করেছে। এখন দেখুন যে একটি রাজনৈতিক দল ইলেকশন কমিশনে দেখা করে তাদের দাবিটি জানিয়েছে। আমরা তো সরকারের দিক থেকে এখন যে কাজটি করা হচ্ছে, সরকার নির্বাচন পূর্ব পর্যন্ত, নির্বাচন পূর্ব বলতে আমরা যেটাকে আইনি ভাষায় বুঝি সেটা হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই পদায়ন বা এই নিয়োগগুলি সরকার করতে পারে। এরপরে কিন্তু ইলেকশন কমিশন, আপনি যদি ইলেকশন কমিশন সবগুলি জেলার ডিসিএসপি আবার পাল্টে দেয়, এই স্বাধীনতা তো তাদের রয়েছে। তবে একটা পজিটিভ দিক রয়েছে নিশ্চয়ই, আমরা লক্ষ্য করেছি, সেটা হলো
ডিসিদের ব্যাপারে লটারির কথা বলা হয়েছে বটে, কিন্তু ডিসিদের যখন পদায়ন করা হলো এই নিয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু আপত্তি আমাদের চোখে পড়ে নাই তেমন একটা। হ্যাঁ, আমি আপনার সঙ্গে এটা একমত যে রাজনৈতিক দলগুলির ওই অর্থে কোনো আপত্তি ছিল না। তারপরেও আমরা দেখলাম নিয়োগের কয়েকদিন পরে কয়েকটি কাগজে কয়েকজন ডিসিকে নিয়ে খবর বেরিয়েছে যে তাদের পূর্বের সময়কার মন্ত্রী, কখনো কখনো প্রধানমন্ত্রী বা নানান জনের সঙ্গে ছবি টবি ছিল। দেখুন, গত 15-16 বছর ধরে যেই অফিসিয়ালরা সরকারের বিভিন্ন পজিশনে চাকরি করেছে, তারা যখন দায়িত্ব পালন করেছে সে সময় তার যে দায়িত্ব পালনরত এলাকায় যদি একজন মন্ত্রী যেয়ে থাকেন সে সময়কার, সেই মন্ত্রীর সঙ্গে তার একটা ছবি থাকা, এর মধ্য দিয়ে কোনো কিছু চূড়ান্ত হয়ে যায় না যে সে নিরপেক্ষ ভূমিকা রাখতে পারবে না। ট্রু, একই সঙ্গে কাগজের এই খবরগুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই বিবেচনায়, যদি সত্যিকার অর্থেই কোনো কর্মকর্তার ডিরেক্ট পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বেরিয়ে আসে, কোনো কর্মকর্তার এমন কোনো অতীত কর্মকাণ্ড প্রকাশ্যে আসে যেই কর্মকাণ্ডের ফলে তিনি নির্বাচনকালে তার নিরপেক্ষতা ধরে রাখতে পারবেন না বলে প্রমাণ হয়, প্রতীয়মান হয়, সেক্ষেত্রে অবশ্যই এখানে আরেকটা জিনিস আমরা দেখলাম, সেটা হলো যে পুলিশের রেঞ্জ উপমহাপরিদর্শক ডিআইজি, যাকে জেলার পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি যাদেরকে বলি আমরা, সেই রদবদল করার চিন্তা করা হচ্ছে। দেখুন, এটা কিন্তু সরকার প্রকাশ্যে একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, ডেফিনেটলি। আপনি দেখুন, আমরা পুরো দেশে প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে আমরা একটি উৎসবমুখর, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল আয়োজন করতে বদ্ধপরিকর। সে জায়গায় আমাদের এক্সিস্টিং যে রিসোর্সেস আছে এর সর্বোচ্চ ব্যবহারের কোনো বিকল্প নেই। ওসিদেরও লটারি হবে শুনছি, এটা আলাপ আলোচনা আছে, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজনে হতে পারে, নাও হতে পারে। অনেক ক্ষেত্রে এটা ডিভিশনাল কমিশনার যারা থাকবেন পুলিশের, ডিআইজি যারা থাকবেন, তাদের সঙ্গে আলাপ আলোচনার বিষয় রয়েছে। বা ইন দ্য মিন টাইম সেটা যদি না হয়, এর মধ্যে যদি নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায়, তাহলে নির্বাচন কমিশন করবে। সরকারের দিক থেকে যেই কাজটি আমি আপনাকে, মানে এত কিছুর যেই কারণ, সে কারণটা যদি আমি আপনাকে বলি, দেখুন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকে প্রশাসনিক এ সমস্ত সবকিছু দেখভাল করার এখতিয়ার কিন্তু নির্বাচন কমিশনের। তার মানে সরকার তার জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে যে কাজটুকু করার চেষ্টা করছে, যে এমন একটা অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন কমিশনের হাতে তুলে দিতে চায় নির্বাচনের জন্য, যেই অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচন কমিশনের জন্য খুবই সহায়ক হয়। সুতরাং সেই সহায়ক হওয়ার পরেও দেখা যাবে তখন তাৎক্ষণিকভাবে কিছু ঘটনা অ্যারাইজ করবে, সেগুলির প্রেক্ষিতে তারা ব্যবস্থা নেবে। কিন্তু আপনি যদি নির্বাচন কমিশনকে দায়িত্ব দেন পুরোটা অগোছালো অবস্থায়, কোনো ধরনের রদবদল বা কোনো কিছু না করে, তাহলে এটা ইলেকশন কমিশনের জন্য খুবই বড় ধরনের প্রবলেম হবে। সেই জায়গায় নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য, একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় সরকারের পক্ষে পসিবল তার সব করার চেষ্টা করা হচ্ছে। ব্যারিস্টার সানি, আপনারা মাঠে রয়েছেন, নির্বাচনী ক্যাম্পিং করছেন, আপনারা মাঠের খবরটা আমাদের চেয়ে আরো বেশি জানেন। এই যে সরকারের উদ্যোগ, ডিসিদের পদায়ন হয়েছে, আমরা খুব একটা লক্ষ্য করিনি যে রাজনৈতিক দলগুলো আপত্তি জানিয়েছে, যেটা ফয়েজ আহমদ বলছিলেন, দু একটি মিডিয়া এসেছিল মাত্র। আরেকটা বিষয়, সেটা হলো এখন এসপিদের লটারির মাধ্যমে পদায়ন করা হবে, এবং সে লটারিটা কীভাবে হবে তার একটা ব্যাখ্যা ফয়েজ আহমদ দিয়েছেন আমাদের। আমরা জানছি যে ওসিদেরও হতে পারে, এবং সেটা লটারির মাধ্যমে হতে পারে। গোটা বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন রাজনীতিবিদরা? এই যে পুরো নির্বাচনকে একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং কোনো প্রশ্নাতীত একটা নির্বাচন, প্রধান উপদেষ্টা বারংবারই তিনি বলেছেন, দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে আগামীর নির্বাচন যে আসছে ফেব্রুয়ারির গোড়ার দিকে যেটা হবার কথা রয়েছে, সেটা এমন একটা উৎসবমুখ নির্বাচন এই জাতি দেখতে পাবে। সবাই মিলে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। তো এটার জন্য যা যা আয়োজন, সবগুলো করার জন্য সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি আছে এমনটা আমি মনে করি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলে সব কিছুকে একসাথে অ্যাকোমোডেট করে সবাইকে খুশি রাখার বিষয়। দেখুন, আমাদের একটা জাতীয় সংকটই বলা চলে যে সব কিছুতেই কোথায় জানি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবার কাছাকাছি গিয়ে আবার ওটা ভেঙে পড়ে, এই প্রবণতা আমাদের আছে। জাতীয় ঐক্যমত্য কমিশনে মাসের পর মাস সবগুলো রাজনৈতিক দল আলোচনা করলো, নিশ্চয়ই একটা অভূতপূর্ব অর্জন আমাদের, যে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের পর থেকে এরকম পরিবেশে আমরা আসলে কখনো দেখিনি, যে একদম লেফট টু রাইট সেন্টার সবাই মিলে একসাথে আন্তরিকতার সহিত আলোচনা করছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে একদম রাইট এট দ্য এন্ড শেষে গিয়ে সরকারকে সিদ্ধান্ত একটা রুলিং আকারে দিতে হলো। এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে যে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের বেশিরভাগ যারা সম্মুখ সারিতে ছিলেন
তাদের দ্বারা গঠিত একটি রাজনৈতিক দল শেষ পর্যন্ত কিন্তু জুলাই জাতীয় সনদে স্বাক্ষর দান অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে নাই। তো এটা প্রমাণ করে যে আমাদের কোথায় যেন জাতিগতভাবেই যে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য আমরা নিরলস প্রয়াস চালিয়ে যাওয়ার পরেও একেবারে কাছাকাছি গিয়ে ওরা ভেঙে পড়ে। তো এটা দেখুন যে 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 উদ্দেশ্যকে নিয়ে, যে অবজেক্টিভকে নিয়ে এই অন্তর্বর্তী সরকার এই কাজগুলো করছে, অবজেক্টিভটা হলো যে একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন আয়োজন করা। তো এখানে যেহেতু এটা কোনো পার্টিজান গভর্নমেন্ট না, এই গভর্নমেন্টকে সবগুলো রাজনৈতিক দল এবং অংশীজন তারা এটাকে সেন্স অফ ওনারশিপ আছে এই সরকারের প্রতি। তো ওই জায়গা থেকে বিবেচনা করে বলছি যে সবগুলো রাজনৈতিক দল যে কোনো একটা প্রক্রিয়া আসলে গোড়াতেই এটা ঐক্যমত্য হবার বিষয়। তো যদি সবগুলো রাজনৈতিক দল এবং অংশীজন যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং যারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়, তারা সবাই যদি এই প্রক্রিয়া যদি এটাকে তারা সন্তুষ্ট থাকে, তাহলে এটা খুব অর্থবহ হয়ে উঠবে। ব্যারিস্টার সানি, আমরা এই অনুষ্ঠানে বারবার একটা বিষয় আলোচনায় নিয়ে আসি। আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো যদি সুষ্ঠু নির্বাচনের সহযোগিতা না করে, তাহলে কি আদৌ সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব? একজন গণতন্ত্রকামী একটা মানুষ তার পছন্দের প্রার্থীকে যদি ভোট দিতে পারে এবং এক্ষেত্রে তারা যদি কোনো বাধা বিপত্তির সম্মুখীন না হয়, সেটাকে আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বলব। দেখুন, একটা কথা আছে, আমি যদিও এটাকে বলছি না, কিন্তু ইলেকশন ইজ নেভার ফেয়ার। একটু গোলমাল, একটু এলোমেলো, এগুলো কিন্তু সারা পৃথিবীব্যাপী, আমেরিকাতে মানে সব জায়গাতেই আছে আর কি। তো হয়তো বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে হয়তো অনাকাঙ্ক্ষিত আনপ্লিজেন্ট ঘটনা হয়তো ঘটতে পারে, কিন্তু একেবারে যদি অসহযোগিতাপূর্ণ আচরণ কোনো একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আসে, তাহলে নিশ্চয়ই এটা অবশ্যই এটা কাম্য নয়। এবং আমরা প্রত্যাশা করি যে এদেশের মানুষের যে গণতান্ত্রিক ঘোষণার আগেই যে ধরনের সংঘাত উত্তেজনা বিরাজমান বা দিন দিন বাড়ছে, নির্বাচন পর্যন্ত এটা গেলে কি দাঁড়াবে? দেখুন, যতখানি না সংঘাত এবং উত্তেজনা আপনি বলছেন, এটা আসলে ইন্টার পার্টির চেয়ে ইন্ট্রা পার্টি, কারণ উইদিন দ্য পার্টি দুটি হচ্ছে, কিন্তু বেশি হচ্ছে আমি মনে করি। দেখুন, একটা রাজনৈতিক দল তারা তাদের প্রাথমিক প্রার্থিতা ডিক্লেয়ার করেছে 236টি, একটা কমে গেছে আর একটা ঢুকেছে, এরকম মোটামুটি 240-এর কাছাকাছি, 236 থেকে 37 এরকম একটা ফিগার। তো আপনি আপনার দল থেকে নমিনেশন পান নাই, আপনি বলছেন নমিনেশন বঞ্চিত, সেটাও ঠিক আছে। তা আপনার রাস্তা টায়ার পোড়া, রাস্তা ব্লক করে দেওয়া, এগুলোতে আসলে জনসাধারণের তো ভোগান্তি তৈরি হয়। তো আপনার নির্দিষ্ট দল আছে, দলের পার্টি অফিস আছে, কার্যালয় আছে, দলের নেতাকর্মী আছে, প্রধান আছে, আপনি আপনার দলীয় ফোরামে এটা নিয়ে আলোচনা করবেন, দলীয় ফোরামে আপনি স্ট্রংগেস্ট পসিবল টার্মে এটার প্রতিবাদ করবেন, কিন্তু আপনি জনমানুষের ভোগান্তি বাড়াচ্ছেন কেন? কিন্তু আমরা এটাও দেখছি যে প্রধান দুটি রাজনৈতিক দল কেউ কারো পোস্টার ছিঁড়ে ফেলছে, বিলবোর্ড ছুঁড়ে ফেলছে, মারামারি হচ্ছে, অফিসে হামলা হচ্ছে, বাড়িতে হামলা হচ্ছে, এটা তো দেখছি। জি, আপনি ঠিকই বলেছেন, এবং আমি ওটার একটা ভিকটিম। আমার এলাকাতেও আমি নিয়মের ভিতর থেকেই আমি ফেস্টুন টানিয়েছি। তো এমনও হয়েছে ঘটনা যে আমার ফেস্টুনটা আগের দিন সন্ধ্যাবেলাও ছিল, পরের দিন ফজরের পরে গিয়ে দেখে আমার ফেস্টুনের জায়গায় আরেকটা ফেস্টুন রিপ্লেসড হয়েছে। তারপরের ফেস্টুনটা দেখা যাচ্ছে কেউ এমনভাবে বাড়ি দিয়েছে যে ওটা যেটা লাঠি দিয়ে মারা বাড়ি, এটাও আছে। তো এগুলো আছেই। তো আমরা একটা সংস্কৃতির পরিবর্তন চাই, কিন্তু 5ই আগস্টের পর তো এটা হওয়ার কথা ছিল না। জি, এটা তো প্রত্যাশিত, এটা 5ই আগস্টের আগেও প্রত্যাশিত ছিল না। এটা গণতন্ত্রকামী মানুষ কারো কাছে এটা প্রত্যাশিত নয়, কিন্তু এই দাঁড়ালো আমরা আমাদের প্রত্যাশিত জায়গায় যেতে পারি না, কারণ আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ করছি আমরা, কিন্তু আমরা আচার ব্যবহারে, আচরণে, কথায়, বার্তায় আমরা পুরাতন বন্দোবস্তের স্পষ্ট ছাপ আছে। দেখুন, রাজনৈতিক যারা সিনিয়র অনেক নেতা আছে, অর্বাচীন কথাবার্তা প্রায়শই বলে থাকে, এই মুহূর্তে দিলে ভেসে যাবে, এ হবে, ও হবে। তো এগুলো তো অর্বাচীন কথাবার্তা, আমরা তো আসলে পুরাতন বন্দোবস্তের একটা অংশ মনে করছি। তো এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি, কিন্তু আমরা যাদের কাছ থেকে আরো বেশি শেখার প্রত্যাশা রাখি, তাদের কাছ থেকে একদম খুবই পুরনো বন্দোবস্তের আচরণ আমরা পাচ্ছি। ফয়েজ আহমদ, গণভোট অধ্যাদেশ 2025 অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এটা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আমরা দেখছি কোনো রাজনৈতিক দল এই গণভোট নিয়ে একেবারেই ভাবছে না। কোনো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে গণভোটের বিষয়ে ন্যায়ের পক্ষে নির্ভর প্রচার হতে পারে, তাদের এটা ভাষ্য। আর যারা হায়ের পক্ষে প্রচার চালাবেন তারা তো জোরালোভাবে করবেনই, এটা স্বাভাবিক। তাহলে গণভোটের বিষয়ে হ্যাঁ না নিয়েও মতভিন্নতা চলে আসার আশঙ্কা কি তৈরি হতে পারে? প্রথম কথা হচ্ছে, আজকে যে ডেভেলপমেন্টটা বললেন যে গণভোট অধ্যাদেশ, হ্যাঁ সেটা তো হয়েছে। আর আপনি যেটা খুব বড় পরিসরে বললেন, দেখুন আমি যদি খুব সাদামাটাভাবে বলি, আমরা 3 জন মানুষ, গণভোটের প্রস্তাব আমাদের সামনে আছে,
আমরা দুজন মনে করলাম যে হার পক্ষে থাকা উচিত, আপনি মনে করলেন নার পক্ষে থাকা উচিত। সেক্ষেত্রে আপনি কৌশলগতভাবে নায়ের পক্ষে প্রকাশ্যে অথবা আপনি গোপনে যদি ক্যাম্পেইন করেন, আমি কোনো অসুবিধা দেখি না। সত্যি কথা বলতে আমি কোনো অসুবিধা দেখি না। না অপশনটা তো আছেই, যে এটাও তো একটা নাতে option। নাতে ভোট দেওয়ার অধিকারটা আছে বলে। বাট এই যে প্রকাশ্য অথবা গোপন ক্যাম্পেইন আপনি করবেন, সেই ক্যাম্পেইনটা আপনি যেই মানুষটার কাছে করছেন, মানে আপনাকে ভুলে গেলে চলবে না। আপনি একজন মানুষের কাছে যদি কলম বিক্রি করতে যান, আপনার টার্গেট থাকবে আপনি আপনার খাতাটাও বিক্রি করবেন, কাগজটাও বিক্রি করবেন। সুতরাং ধরুন ফর এক্সাম্পল, আমার ভাই সানি ভাইয়ের দল এবি পার্টি একজনকে কনভিন্স করলো আপনি নাতে ভোট দিবেন। একই সঙ্গে ওই মানুষ এমনও হতে পারে ওনার নায়ের প্রস্তাব গ্রহণের পাশাপাশি উনি ঈগল মার্কায়ও না নিয়ে নিল। আমি আপনাকে বোঝাতে পেরেছি যে উনি নার দাওয়াত দিতে গিয়ে দুটো দাওয়াতই গ্রহণ করে নাই কিনা, যে ওনার দলীয় প্রতীকের ক্ষেত্রেও না হলো, না ভোটেও না হলো। কেন? অথবা এরকমও ঘটতে পারে যে উনি এমন একজনকে বলেছেন যে না ভোটে ভোট দেওয়ার জন্য, যিনি ঈগলের পক্ষে হাঁ ছিলেন, তিনি ওই না এবং হাঁ ভোট মানে গণভোটের জায়গায় হাঁ দিলেন এবং ঈগলেরটা না করে দিতে পারেন। বিকজ আপনাকে পলিটিক্সের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি পার্সোনালি মনে করি, ভাইয়েরা আরও ভালো বুঝুন, ওনারা পলিটিক্স করেন, পাবলিকের সেন্টিমেন্টটা বুঝতে পারা। এবং দীর্ঘদিনের যেই রাজনৈতিক বন্ধ্যতা এখানে তৈরি হয়েছে, সেটার অবসান ঘটানোর জন্য যে এত বড় প্রয়াস। দেখুন গণভোটটা কি, গণভোটের বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থানটা কি। সরকার তো হ্যাঁ এবং না কোনো পক্ষে ক্যাম্পেইন করছে না। সরকার শুধু এই ক্যাম্পেইনটা করছে যে আমরা যেই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে ছিলাম, যেই ব্যবস্থা শাসককে ফ্যাসিবাদ হয়ে উঠতে সহযোগিতা করেছে, যেই ব্যবস্থা আমাদের গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, যেই ব্যবস্থার কারণে আমাদের পুলিশ শুধু পলিটিসাইজ হয় নাই, ক্রিমিনালাইজ হয়েছে, যেই ব্যবস্থার কারণে আমাদের ব্যুরোক্রেটরা নিজেরা একটি দলকে বা ক্ষমতাসীন দলকে ভোটে জিতিয়ে যাওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন, যেই ব্যবস্থা আলটিমেটলি একজন হাসিনা তৈরি করেছে। এই হাসিনা একটা এক্সাম্পল, হাসিনা শুধু হাসিনা নয়, হাসিনা যে কেউ যে কোনো সময় হয়ে উঠতে পারে। আমরা ভবিষ্যতে এই হাসিনা হওয়ার পথটা বন্ধ করতে চাই। আমরা ভবিষ্যতে সেই নির্বাচন ব্যবস্থা বা সেই নির্বাচন কমিশন বন্ধ করতে চাই, যে নির্বাচন কমিশন মানুষ সুযোগ পেলে ওই কমিশনের প্রধানদের গলায় জুতার মালা পরিয়ে দেয়। আমরা এই ব্যবস্থা বন্ধ করতে চাই। আমরা ওই ব্যবস্থা বন্ধ করতে চাই যেখানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ও কোনো থানায় হামলা হয়নি, সেখানে অভ্যুত্থানের সময় শত শত থানা আক্রান্ত হয়েছে। কেন হয়েছে? মানুষের এই ক্ষোভ পুলিশের প্রতি। আমরা ওই ব্যবস্থা বন্ধ করতে চাই যেখানে বাহিনীগুলো নির্বিচারে মানুষকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর গুম করে রাখতে পারবে না। সেই ব্যবস্থা বন্ধের পক্ষে আমাদের যেই অভ্যুত্থানের সক্রিয় সকল পলিটিক্যাল পার্টি, তারা মিলে মিশে বসে ন্যূনতম এই ঐক্যের মধ্যে পৌঁছে যে এই প্রশ্নগুলির বিষয়ে আমরা গণভোটে যাব। সেই গণভোটকে যদি মানুষ না বলে, তাহলে ধরে নিতে হবে আমাদের রাজনৈতিক দলগুলি বা আমাদের এতদিনের রাজনৈতিক যে উদ্যোগ, রাজনৈতিক যে চেষ্টা, সেটা মানুষের কাছে আমরা পৌঁছাতে পারিনি, আমাদের কমিউনিকেশনে ব্যর্থতা ছিল। অথবা এই গণভোটের পক্ষে যদি আমাদের কোনো রাজনৈতিক দল পজিশন নিয়ে বসেন, তাহলে বুঝতে হবে এই রাজনৈতিক দল ভবিষ্যতে নিজেকে হাসিনার জায়গায় পোট্রে করতে শুরু করেছেন। সে জায়গায় দেখবেন, আমি বিশ্বাস করি না যে আমাদের কোনো রাজনৈতিক দলই অন্তত এই ভূমিকায় আছেন। পলিটিক্যালি অনেকে অনেক কথা বলে, ইভেন আনফর্চুনেটলি আমি অনেক দলের পন্থী বুদ্ধিজীবী, যেটা আপনারা বলেন, পন্থী বুদ্ধিজীবী বলেন, বা অনেক দলের কর্মী বা সক্রিয় কর্মী, কিন্তু ওইভাবে পার্টি হাইআপসের সঙ্গে যোগাযোগ নেই, এরকম মানুষজন বিভিন্ন পরিসরে টেলিভিশন টকশোতে এইসব বিষয়ে যা বলছে, তাতে ওই পার্টির ক্ষতি করছে তারা। ব্যারিস্টার সানি, সংস্কারের বিপক্ষে অর্থাৎ ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া কোনো রাজনৈতিক দলের পক্ষে কি সম্ভব? কেউ কেউ বলছেন এটা ওই দলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। কি বলবেন? জি, আপনি ঠিকই বলেছেন। না কিছুটা ইঙ্গিত দিয়েছেন ফয়েজ আহমদ উদাহরণ দিয়ে। জি, না যেহেতু একটা অপশন আকারে আছে, থিওরিটিক্যালি অ্যাটলিস্ট দ্যাট ইজ অ্যান অপশন, এ বিষয়ে তো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি এই অপশনটাতে যান, তাহলে আপনি যে রাজনৈতিকভাবে যে চড়া মূল্য দিতে হবে, যে যে সিরিয়াস পলিটিক্যাল প্রাইস, এটার জন্য আপনি প্রিপেয়ার্ড কিনা। তো এই যে অবস্থা, যে বিরাজমান অবস্থাতে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে রাজনৈতিক দলগুলো
ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করেছে, মতামত দিয়েছে। ইভেন উইথ নোট অফ ডিসেন্ট, বিএনপি সহ আরও কিছু দল, তাদের মনা দল কিছু তার নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো নোট অফ ডিসেন্ট দেওয়ার পরও তারা যদি না ভোটের দিকে, তো তাদেরকে বলছি না, যে কোনো রাজনৈতিক দল যদি না ভোটের ওই থিওরিটিক্যাল অপশনেও যদি যায়, তাদেরকে চড়া মূল্য দিতে হবে। দেখুন অপশনটা কীরকম, যেমন ইংলিশ জুরিসডিকশন এরকম আছে যে কোনো একটা আইন যদি যেমন হাউস অফ কমন্স, তাদের তো দুটো হাউস, হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস, নিম্নকক্ষ উচ্চকক্ষ। এটা যখন হাউস অফ কমন্সের প্রক্রিয়া শেষ করে যখন হাউস অফ লর্ডসে চলে যায়, একই রকম আইডেন্টিক্যাল প্রক্রিয়া শেষ করে এটা যদি দুই পক্ষে একসাথে মিলিত হয়, একসাথে যদি সম্মতি হয়, তাহলে এটা চলে যায় রয়্যাল অ্যাসেন্টের জন্য, কিং বা কুইন তারা সাইন করলে এটা ল হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যদি যে কোনো আইন এটা হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস, এরপরে বাকিংহাম প্যালেসে গিয়ে রয়্যাল অ্যাসেন্ট পেল, এই প্রক্রিয়া পদ্ধতিগত যে প্রসিডিউরাল যে দিকগুলো, এটা যদি সঠিকভাবে সুচারুভাবে সম্পন্ন করে, তাহলে এটা আইন পরিণত হয়। ইট ডাজন্ট ম্যাটার যে আইনটাতে কি লেখা আছে, এটা মোরাল পয়েন্ট অফ ভিউ থেকে, এথিক্যাল জায়গা থেকে গুড অর ব্যাড এটা না, অ্যাজ লং অ্যাজ এটা প্রসিডিউরাল আসপেক্টগুলো পেরিয়ে যায়, ইট ইজ এ গুড ল। গুড নট ইন দ্য সেন্স মোরাল সেন্সে না, কিন্তু এটা আইনের দৃষ্টিতে গুড ল বলা হয়। এখন একটা আইন তৈরি করলো, এরপরে কি করতে হবে, আপনি একটা নির্দিষ্ট সময় পরে 5 বছর পরে নেক্সট ইলেকশন আগে আবার তো আপনি উইল রিটার্ন টু পিপল, তখন ইউ মাস্ট বি প্রিপেয়ার টু পে সিরিয়াস পলিটিক্যাল প্রাইস। তো এখন ওই রকম আর কি, যে এটা মানে গুড অর ব্যাড, এখন এটা কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট, এটা মনে হলেও আপনি যদি না ভোট দেন, আপনি তো এটা না ভোটের জন্য ক্যাম্পেইন করতে হবে। ফয়েজ ভাই খানিকটা বলেছেন আর কি, যে নেগেটিভ ক্যাম্পেইন তো করতে হবে, যে এটা কেন না। তো আপনি আমি মনে করি না যে বর্তমান পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল না ভোট করার সরাসরি সাহস দেখাবে বলে আমি মনে করি না সেটা। বাট এটা যদি করে, তাহলে এটা যে দলই করে উঠে তাদের জন্য একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট হবে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ, রয়েছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এমন স্বাভাবিক হয়, নির্বাচন আসলে নির্বাচনে জোট বা সমঝোতা এরকম চলছেই। আমরা নানান খবর প্রতিদিন পাই, ছোট দলগুলো এক জায়গায় হচ্ছে, বড় দলগুলো কিভাবে কি করছে, এরকম হচ্ছে আর কি। এর মধ্যে আবার মান অভিমানও শুরু হয়েছে, তাড়াতাড়ি ঘোষণা করেন আমাদেরকে শরিকরা বলছে, আর মার্কা নিয়ে তো দুঃখবোধ রয়েছে। ফয়েজ আহমদ, আপনি একটা সরকারি দায়িত্বে রয়েছেন, কিন্তু একটু বেরিয়ে যদি আমাদের একটু বলতেন, যেহেতু আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এবং পলিটিক্যাল রিপোর্ট করেছেন প্রচুর পরিমাণে, এবং এদেরকে চেনেন, জানেন, সবাইকে জানেন। এই যে বাংলাদেশের নির্বাচনে জোটের একটা প্রবণতা এই মুহূর্তে তৈরি হয়েছে, আপনার কি মনে হয় এখানে কি দুটো জোট হতে পারে না 3টি জোট হতে পারে? আপনার ভাবনাটা আমরা শেয়ার করতে চাই দর্শকদের সঙ্গে। আমি মনে করি, প্রথমে আমি আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। বাজারে কিন্তু এই মুহূর্তেই 3 বা 4টি রাজনৈতিক জোট আছে। আমাদের কি সবার দিকে ফোকাস আছে? নেই। ধরুন সিপিবি বাসদের একটি পলিটিক্যাল অ্যালায়েন্স আছে, নতুন এসছে, ইতিমধ্যে কিছু আলোচনা আসছে, নতুন না কিন্তু না ইদানিং আবার এই যে 2-1 দিনের মধ্যে আলোচনা এসছে। হ্যাঁ, সিপিবি বাসদের একটি পলিটিক্যাল অ্যালায়েন্স আছে। অপরদিকে আপনি যদি খেয়াল করেন যে গণতন্ত্র মঞ্চ নামে একটি রাজনৈতিক জোট আছে দীর্ঘদিনের, যেই রাজনৈতিক জোট বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সক্রিয়ভাবে অংশীদার ছিল। সেই রাজনৈতিক জোটের শীর্ষ অনেক নেতাদেরকে আমরা নানান ফ্রাস্ট্রেটেড কথাবার্তা বলতে শুনছি ইদানিংকালে, কাগজে দেখছি। এটা রাজনীতির একটা অংশ। রাজনীতিতে কেন্দ্র এবং প্রান্তিক এই দুটো বিষয় কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে যে পার্টিগুলি অনেক বড় তাদের জন্য। ধরুন
এবি পার্টি, এবি পার্টির জন্য, এবি পার্টি বলছে এই কারণে ভাই এবি পার্টির আছে বলেন, হুম। এবি পার্টির জন্য তার একজন প্রান্তিক পর্যায়ের নেতাকে যে কোনো নির্দেশনা দিয়ে শোনানো যতটা সহজ, বিএনপি বা টু সাম এক্সটেন্ট জামাতের জন্য অতটা সহজ নয়। জামাতটা জামাতের জন্য আমি বলছি এত সহজ না, আমি একদম অবজারভার হিসেবে বলছি। জি। অর্থাৎ জামাত সম্পর্কে আমাদের যে ধারণাটি দীর্ঘদিন থেকে রাজনীতিতে ছিল যে জামাতের কেন্দ্রের সিদ্ধান্ত এবং প্রান্তিক পর্যায়ের সিদ্ধান্ত অটোমেটিক্যালি উইদিন এ মোমেন্ট এক হয়ে যায়, সাম্প্রতিক সময়ে আমরা এর কিছু ব্যত্যয় কিন্তু দেখেছি। অলরেডি 3টি আসনে তো ঝামেলা হয়েছে। সো আমরা এর ব্যত্যয় দেখেছি, যেটা যদি বিএনপিতে 30টি এই ঘটনা ঘটে এটাকে স্বাভাবিকভাবে দেখা যায়, জামাতের পলিটিক্যাল স্ট্রাকচারের জায়গা থেকে একটি অনেক বড় ঘটনা। সুতরাং জামাত যেহেতু 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় অনেক বেশি আমি বলবো ক্যাপাসিটি গেইন করতে সক্ষম হয়েছে, ক্যাপাসিটি ইটসেলফ এনি পলিটিক্যাল পার্টির জন্য হিউজ রেসপন্সিবিলিটি। সো এই রেসপন্সিবিলিটিকে ম্যানেজ করতে পারা, সেটা বিএনপি এখন যে চ্যালেঞ্জটা ফেস করছে তার ওই যে শরিক বা যুগপৎ আন্দোলনের শরিকদেরকে নিয়ে, এই যুগপৎ আন্দোলনের শরিকদের অনেকগুলি ফেস আছে যারা ন্যাশনাল পলিটিক্সে দারুণভাবে ম্যাটার করে। হয়তো উনি ওনার লোকালিটিতে ওইভাবে পপুলার নয় যেখানে বিএনপির একজন স্থানীয় পর্যায়ের উপজেলা সভাপতি সেক্রেটারি যে পরিমাণ পপুলার, এটা একটা চ্যালেঞ্জ। সো এটাকে পলিটিক্যালি ডিল করতে হবে বিএনপিকেই, সেই জায়গাটা আছে। সুতরাং আমি আপনাকে বলছি যে বাজারে অলরেডি 3টা জোট এক্সিস্ট করে, কাগজে শুনছি এর মধ্যে একটা জোট হয়তো খানিকটা ভেঙে, নয়তো ওই জোট পুরোটা মিলে আরও কিছু পার্টির সঙ্গে একসাথে আরও একটা জোট হতে পারে। তাহলে এই জোটগুলিকে আপনি অন্যভাবে অ্যানালাইসিস করার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মতাদর্শিক জায়গা থেকে রাজনৈতিক। সেই রাজনৈতিক মতাদর্শের জায়গায় আমরা যদি দেখি তাহলে আমাদের ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলি আছে তাদের 8টা দল ইতিমধ্যে এক ধরনের জোটের মধ্যে বা নির্বাচনী সমঝোতা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে, তারা যুগপৎ প্রক্রিয়ায় কর্মসূচিও দিচ্ছে, সেটা পালিত হচ্ছে। আবার বামপন্থীদের যে জায়গাটা একদম যারা এক্সট্রিম বাম আমাদের এখানকার রাজনীতিতে, তারা একটা জোট নিয়ে দীর্ঘদিন থেকে অনেকটা নিষ্ক্রিয় অবস্থাতেই রয়েছেন, যদিও তাদেরও নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জায়গায় পোস্টার টোস্টার দেখছি। এই দুইটা গেল। গণতন্ত্র মঞ্চের জায়গাটা গেল। গণতন্ত্র মঞ্চের বিষয়ে আমি বলছি, গণতন্ত্র মঞ্চের ওভারঅল যে পলিটিক্যাল পার্টিগুলি আছে এবং গণতন্ত্রের মঞ্চের বাইরেও যে কয়েকটি ভাইদের পার্টি সহ আরও কয়েকটি পার্টি যারা আছে, তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক মতাদর্শিক মিল রয়েছে, যেই রাজনৈতিক মতাদর্শিক মিল আবার বিএনপির সঙ্গে রয়েছে। অলমোস্ট একই মতাদর্শের রাজনীতি করে, কিন্তু সাইজের জায়গা থেকে, অভিজ্ঞতার জায়গা থেকে বিএনপি একটা হিউজ পার্টি। সো বিএনপির জন্য এটা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে যদি একই মতাদর্শের পলিটিক্যাল পার্টি অন্যগুলি অনেকে মিলে একটা জোট করে। সেই জোট বাই এনি চান্স যদি এন্ড অফ দ্য ডে ইলেকশনের ঠিক প্রাক্কালে এসে অপর যেই সমস্ত জোট আছে তার মধ্যে বিশেষত ইসলামিক পার্টিগুলির জোট, তাদের সঙ্গে এক ধরনের এই আন্ডারস্ট্যান্ডিংয়ে নির্বাচনী সমঝোতায় যায়, এটা একটা চ্যালেঞ্জ হবে, যেভাবেই দেখুন চ্যালেঞ্জ হবে। সুতরাং বিএনপি এখন যে কাজটি তাকে করতে হচ্ছে, বিএনপি যদি এই ইসলামিক দলগুলিকে বাহিরে রেখেও বা ইসলামিক দলের কাউকে কাউকে নিজেদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেও, অপরদিকে এই যে জোটটা যেটা গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এনসিপি সহ আমরা শুনছি আর কি কাগজে, এটা যদি এস্টাবলিশ হয়, সেটা দুই কারণে এস্টাবলিশ হতে পারে আমি মনে করি। একটি কারণ হচ্ছে জোটগতভাবে বিএনপির উপরে প্রেশার দেয়া। এদের এস্টাবলিশ হওয়ার মূল লক্ষ্যই থাকতে পারে যে আমরা আলটিমেটলি আমরা ইসলামিক যে জোট আছে তাদের দিকেও যাচ্ছি না, আমরা যেই এক্সট্রিম লেফট যে জোট আছে তাদের দিকেও যাচ্ছি না, আমরা বিএনপির সঙ্গেই থাকতে চাই, বাট কন্ডিশন হচ্ছে বিএনপি কতটা আমাদেরকে গুরুত্ব দিয়ে রাখবে সেইটা। আবার এমনও হতে পারে যে পার্টিগুলি বিবেচনা করতে পারে যে আমরা কোনো জোটে যাচ্ছি না। আরেকটা হিসাবও চলছে যেটা আপনি বললেন যে এনসিপি, এবি পার্টি এরা মিলে আলাদা জোট করে জামাতের সঙ্গে সমঝোতা হতে পারে, এরকম একটা কথা আছে। সমঝোতার বিষয়টা খুব ইন্টারেস্টিং। দেখুন 5 আগস্ট পরবর্তী সময়ে যারা রাজনৈতিক ময়দানে সক্রিয় রয়েছেন এদের প্রত্যেকটা দলের সমঝোতা হতে পারে। কিরকম? এই জোট যদি এরকম সিদ্ধান্ত নেয় যে আমরা সরাসরি বিএনপির সঙ্গে রাজনৈতিক জোটে যাব না, জামাতের সঙ্গে রাজনৈতিক জোটে যাব না, বাট আমরা বিএনপি এবং জামাতের সঙ্গে একইভাবে সমঝোতা করব, আমি তো কোনো অসুবিধা দেখি না, করতেই পারে। তারা যে সমস্ত জায়গায় বিএনপির কাছ থেকে সুবিধা নিতে পারবে সে সমস্ত জায়গায় বিএনপির সঙ্গে নেগোসিয়েশন, যে সমস্ত জায়গায় জামাতের সঙ্গে সুবিধা নিতে পারবে সে সমস্ত জায়গায় নেগোসিয়েশন। এখন হচ্ছে রাজনৈতিক সম্মান প্রদর্শনের কিছু বিষয় অন্তত এই নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ। দেখুন এই জোট, ফর এক্সাম্পল আমি যদি শুধু এনসিপির কথা বলি, ধরেন এনসিপি যে কারণেই হোক, এনসিপিকে আপনি অভ্যুত্থানের বড় সাইনবোর্ড বলতে হবে। অভ্যুত্থানের সময় এনসিপির জন্ম হয়নি, এটা যেমন সত্য,
আবার এনসিপিতে যে নেতৃত্ব এখন নেতৃত্ব দিচ্ছে, এই নেতৃত্বই অভ্যুত্থানের সবচেয়ে ফ্রন্ট সারির নেতারা ছিল, সেটাও সত্য। সো এনসিপি যদি এভাবে ডিসাইড করে যে আগামী নির্বাচনে আমি সারা দেশে নির্বাচন করব নিজেদের ক্যাপাসিটি যতটুকু আছে তা নিয়েই, কিন্তু আমি বেগম জিয়া, জনাব তারেক রহমান, জনাব শফিকুর রহমান এবং গণতন্ত্র মঞ্চের যেই সমস্ত শীর্ষ নেতৃত্ব আছেন, এবি পার্টি আছেন, গণ অধিকার পরিষদ আছেন, এই সমস্ত পার্টির টপ লিডাররা যে যে জায়গায় নির্বাচন করবে সেখানে আমি অভ্যুত্থানের স্পিরিট এবং সম্মানের সাথে ক্যান্ডিডেট দেব না। ফর এক্সাম্পল, আমি একটা মানে আপনি যেহেতু আমাকে পলিটিক্যালি অ্যানালাইসিস করতে বলছেন, সেই জায়গা থেকে বলছি, ইট উইল বি আ হিউজ মোরাল প্রেশার ফর আদার পার্টিস। নিঃসন্দেহে। সো আমি বলছি আমাদের রাজনীতিতে আপনি মান অভিমানের একটা কথা বলেছেন না, আমি অনেস্টলি বিশ্বাস করি আওয়ামী লীগের অনুপস্থিত যে রাজনৈতিক দলগুলি এখানে আছে তাদের প্রত্যেকের একই সঙ্গে লড়াইয়ের যেমন সম্পর্ক আছে, মান অভিমানের সম্পর্কটা থাকা খুব যৌক্তিক। বিকজ তাদের দূরত্ব কারোরই এমন পর্যায়ের নয় যে তারা একসঙ্গে বসতে পারে। ফয়েজ আহমদ, কোনো রাজনৈতিক বিশ্লেষক বলার চেষ্টা করছেন যে আমরা এখন নির্বাচনে জোট বা সমঝোতা যা দেখছি সবই ট্রেলার। রাজনৈতিক বিশ্লেষকরা বলতে পারবেন ওভাবে, এবং পলিটিক্যাল পার্টিগুলি চিত্রটা অন্যরকম হয়ে যেতে পারে। আমি আপনাকে এতটুকু শুধু বলতে পারি, একজন রাজনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করার কারণে আমার যে অভিজ্ঞতা, সেটা থেকে আমি মনে করি এখন পর্যন্ত রাজনীতি যেই ঢঙ্গে চলছে, যেই আবহে চলছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে মনোনয়নপত্র চূড়ান্ত হওয়ার দিন পর্যন্ত আমাদের পলিটিক্সে প্রতি মুহূর্তে নানান ডাইমেনশন চেঞ্জ হতে পারে। আমি খুব অবাক হয়ে খেয়াল করছিলাম যে বিএনপি নমিনেশন ঘোষণার পরপরই রাজনীতিতে যে ধরনের একটা উত্তাপ তৈরি হয়েছিল, বা জামাত সহ অন্যান্য দলগুলি যেভাবে এখন সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা আছে, আপনি যদি খেয়াল করেন গত 2-3-4 দিনে পলিটিক্সে কেন জানি একটা শীতল আবহাওয়া চলছে, কোথাও কেউ খুব বেশি কথাবার্তা বলছে না। তার মানে যখন প্রকাশ্যে শীতল থাকে, তার মানে নেপথ্যে কোনো না কোনোভাবে কোনো না কোনো ডিসকাশন খুব সক্রিয় থাকে। আমি সেটা বোধ করছি, এবং সেটা কিন্তু আমি খুবই ইতিবাচকভাবে দেখি। কারণ দেখুন, শুধুমাত্র প্রফেসর ইউনূস যে চায় আগামী নির্বাচনটা উৎসবমুখর হোক, পলিটিক্যাল পার্টিগুলি তার চেয়ে বেশি চায়। কারণ নিশ্চয়ই একটি ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কেউ ক্ষমতায় আসতে চায় না। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যদি আসেন, তার পরিণতি কি হতে পারে, এটা আমাদের সামনে কিন্তু একটা অভ্যুত্থান ফলাফল রেখে দিয়ে গেছে। সেই পথে আর আশা করি কেউ হাঁটবে না। ব্যারিস্টার সানি, আপনাদের দলের নেতা মুজিবুর রহমান মঞ্জু বলেছেন যে কয়েকদিনের মধ্যে নতুন জোট হতে পারে। আসলে বিএনপি এবং জামাতের বাইরে জোট নিয়ে নানান সময় নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিছুটা এগিয়েছে, আবার কিছুটা পিছিয়েছে। আমরা ভাবছিলাম যে 9 দল একটা জোট হবে, এখন দেখলাম আবার আলাদা হয়ে যেতে পারে, 2টো জোট হতে পারে। আমাদের একটু স্পষ্ট করবেন, কারণ আপনারা ছোট দল, কিন্তু কেউ কেউ বলে আপনারা ভালো খেলোয়াড়, এই কথাটা রয়েছে। কোট অ্যান্ড কোট করি, সরাসরি না বলে খেলোয়াড় শব্দটা কোট অ্যান্ড কোট করলাম। আমাদের একটু স্পষ্ট করবেন আসলে কি হতে যাচ্ছে, কারণ আপনাদের একটা ভূমিকা রয়েছে। আপনাদের সভাপতি মুজিবুর রহমান মঞ্জু খুব অ্যাক্টিভ। দেখুন, জোটবদ্ধ হয় রাজনৈতিক দলগুলো, যে কোনো জোট বলুন, অ্যালায়েন্স বলুন বা বোঝাপড়া, এটার তো একটা কমনালিটি লাগে, কমন গ্রাউন্ড লাগে, যেটার উপরে ভিত্তি করে আপনি জোটবদ্ধ হন। এখন ফয়েজ ভাই যেটা বললেন যে সিপিবি, বাসদ, তারা যেহেতু এক্সট্রিম লেফট ওরিয়েন্টেড, তাদের তো একটা কমনালিটি আছে বিটুইন দেম। আবার ইদানিং দেখতে পাচ্ছে জামাত এবং ইসলামী আন্দোলন চরমনা, যেটা থেকে আরো কিছু ইসলামিক দল প্রায় 8টা, তারা দীর্ঘদিন ধরে এটাকে জোট না বললেও তারা কিন্তু যুগপথে কর্মসূচি পালন করে আসছে। তো তাদেরও কিন্তু একটা কমন গ্রাউন্ড আছে। এখন বিএনপির তো একটা নিজস্ব জাতীয়তাবাদী যে বয়ান, সেটা তো আছেই। এখন 24 পরবর্তী সময়ে এটা যতখানি না মতাদর্শিক আসলে মিল বা ডক্ট্রিন আকারে যে সিমিলারিটির জায়গা, ওইটার চেয়েও আমি মনে করি যে আজকের যে বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, এটা মতাদর্শের চেয়েও আসলে সংস্কার প্রশ্নে আপনার যদি মিলের জায়গা খুঁজে না পাওয়া যায়, তাহলে আসলে জোটবদ্ধ হওয়া আসলে কঠিন হয়ে যাবে। যেমন ধরুন, মানে আপনার সংস্কারকে একটা অন্যতম প্রধান ক্রাইটেরিয়া ধরছেন। এখন আমি অন্যতম চেয়েও বলতে পারেন একমাত্র এটা বলা মানে আপনাদের দৃষ্টিতে অত্যুক্তি হবে না, আপনাদের দৃষ্টিতে হতেই পারে একমাত্র। জি, দেখুন, আমরা কিন্তু দল গঠনের পর থেকে গোড়া থেকেই বলে আসছি যে আমরা কোনো মতাদর্শিক রাজনৈতিক দল নই। তো আদর্শ আর মতাদর্শের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। আমাদের প্রিন্সিপাল রয়েছে, আদর্শ রয়েছে, কিন্তু আমাদের কোনো ডক্ট্রিন আকারে কোনো মতাদর্শ নেই আমাদের। হ্যাঁ, যেমনটা কিনা অন্যান্য অনেক রাজনৈতিক দলগুলোর আছে। তো বর্তমান বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নতুন আকাঙ্ক্ষা, প্রত্যাশা বা অভিপ্রায় তৈরি হয়েছে যে বাংলাদেশ 2, যে নতুন
একটা রাষ্ট্রের একটা স্বপ্ন দেখছি আমরা। হ্যাঁ, তো এটার জন্য আসলে সংস্কার ছাড়া অন্য কোনো কমন গ্রাউন্ড বর্তমানে আছে বলে আমি মনে করি না। এবং এটা একদম মানে পুরো জাতি এই সংস্কার প্রশ্নে আসলে এত বেশি প্রত্যাশা করছে। যেমন এনসিপি বলুন, আমরা এবি পার্টি বলুন, আরও রাজনৈতিক দল যেগুলো আছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে শুরু করে গণ অধিকার পরিষদ, তারা কিন্তু আপনি বলতে পারবেন না এক্স্যাক্টলি যে তারা কোনো মতাদর্শকে সামনে রেখে রাজনৈতিক দল, তা না। তারা আমরা মোটামুটি কিন্তু দেখবেন যে পলিটিক্যাল রেটরিক বা রাজনৈতিক বয়ান থেকে শুরু করে লিটারেচার, এগুলো অলমোস্ট সিমিলার, কিন্তু প্রায় একই রকম। থিওরিটিক্যালি আলাদা, কিন্তু কথাবার্তা কিন্তু প্রায় একই রকম, অধিকারের প্রশ্নে, নতুন আকাঙ্ক্ষার প্রশ্নে, এগুলো। তো এই জায়গা থেকে একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে আমরা নিজেরা একটা সংস্কার প্রশ্নে কমনালিটি তৈরি করতে পারি কিনা। তো এটা নিয়ে আলোচনা তো বা প্রচেষ্টা আমার দলের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু ভাই, তার কথা বললেন আপনি। হ্যাঁ, তিনি সচেষ্ট আছেন। উনি সবগুলো রাজনৈতিক দলের সাথেই আসলে আমাদের বাসা হয়েছে, ইনক্লুডিং বিএনপি। আপনি নিশ্চয়ই জানেন মঞ্জু ভাই কিন্তু গেল বছরে বোধহয় বা এই বছরের গোড়ার দিকে তিনি যখন লন্ডন সফর করেছিলেন, জনাব চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ হয়েছে। সবগুলো রাজনৈতিক দলের সাথে আমাদের সুসম্পর্ক বিরাজমান আছে। এখন এর মধ্য দিয়েও ইস্যু বেসড, হ্যাঁ, যদি যেমন ইলেকশনকে সামনে রেখে আসলে সবাই মিলে একসাথে হয়ে জোটবদ্ধ হয়ে ইলেকশন করাটা, এটা অনেক সুন্দর, এটা খুব ফ্যান্সিফুল, রোমান্টিক লাগে, কিন্তু আসলে তো এন্ড অফ দ্য ডে এটা তো আসলে হয়ে উঠবে না, কোনো না কোনো ব্লক তো তৈরি হবে। তো মোটা থেকে এখন 3-4টা ব্লক দেখা যাচ্ছে। একটা হচ্ছে জামাত ইসলামী আন্দোলন, ইসলাম ঘরানা কেন্দ্রিক, আর বিএনপি তো আগে থেকেই তাদের কিছু জোটবদ্ধ সঙ্গী দল আছে। সঙ্গে ফয়েজ ভাই যেটা বলেন, গণতন্ত্র মঞ্চের যারা যুগপৎ আন্দোলন করেছে, তারা বিএনপির সঙ্গে রয়েছে। তারা বিএনপি, আমরা বিএনপিকে যে কটি আসন ফাঁকা রাখতে দেখেছি, তার মধ্যে যদিও তারা প্রকাশ্যে এটা নাম উল্লেখ করে করে বলে নাই, কিন্তু অনুমান করা যায় বা বোঝা যায় যে যে আসনটাই ফাঁকা রেখেছে সেগুলো আসলে বেশিরভাগই গণতন্ত্র মঞ্চের সম্মুখ সারির নেতা। হ্যাঁ, তো এগুলো একটা ব্লক তৈরি হচ্ছে। তো এই দুটো, এই যে রেড অ্যান্ড ব্লু, ব্লু অ্যান্ড রেড এভরি টাইম, এই ব্লু অ্যান্ড রেড, রেড অ্যান্ড ব্লু, এর বাইরে আসলে নতুন হতে পারে ডিফারেন্ট কালার, ইয়েলো অর এনি আদার কালার হতে পারে। এই দুটোর বাইরে আমরা বোধ করছি মানুষ এই মানে এই বাইনারি, যেটা কম্পিউটারের কিন্তু সিস্টেম আসলে 0 and 1 ছাড়া এই 2, 3, 4 কিছু রেকগনাইজ করে না, পরে কনভার্টেড হয়, কিন্তু কম্পিউটারের মূল অরিজিনাল এই জায়গাটা শুধু 0 and 1 বুঝে, এই দুটো ছাড়া বুঝে না। এই 0 and 1, এই বাইনারি থেকে বেরোবার বোধ হয় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জাতি। এই দুটোর, এই যেটাকে আমি ব্লু অ্যান্ড রেড বলছি, 0 and 1 বলছি, এই দুটোর বাইরে একটা নতুন কিছু। এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো যে এনসিপির যে নেতা, খুব আলোচিত নেতা, সেটা হলো পাটোয়ারি সাহেব, উনি একটা বক্তব্য রেখেছেন যে এরকম একটা জোট হতে পারে এবং তারা সবাই শাপলা নিয়ে নির্বাচন করতে পারে, এরকম একটা কথা উঠেছে। হ্যাঁ, আমি এখন বলছি যে এরকম একটা জোট হতে পারে, এবং তারা যদি চায় ঈগল মার্কা নির্বাচন করতে চান তাহলে আমরা সাধুবাদ জানাবো। তবে এটা তো নতুন যে আইনিভাবে কিছুটা জটিলতা আছে, নতুন তো যে আরপিও যেটা সংশোধন হয়েছে, যেটা এটাতে আসলে আপনি যতই পার্টিতে জয়েন করতে হবে, জি, তাহলে তো আর সেটা জোটা বললেই চলবে না, তাই না? তো আপনি আগে যেটা খেয়াল করেছি, আমরা আগের ইলেকশনগুলোতে 2008-এও দেখুন, সবগুলো দল, আপনি 2, 4, 10, 20, 18 যতগুলো দল মিলিয়ে একটা জোট তৈরি করুন না কেন। ব্যারিস্টার সানি, একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যে ভোট নিয়ে আপনারা আলোচনা রয়েছেন, নানান ধরনের জোট করার চেষ্টা করছেন, সমঝোতা গড়ে তোলার চেষ্টা করছেন, এটা কি শুধু চাপ বাড়ানোর কৌশল নাকি অন্য কিছু? এটা একটা স্বতঃস্ফূর্ত প্রয়াস। আমরা আসন্ন, অনেকে মনে করছে যে বড় দলগুলোর আপনারা চাপ প্রয়োগ করে একটা কৌশল হতে পারে। দেখুন না, আমরা একটা জোট বা সমঝোতা হলে কিছু গোষ্ঠী, তখন বড় দলের সঙ্গে বার্গেনিং করা যায়, এই প্রশ্ন তো উঠতেই পারে। আমরা তেমনটা ভাবছি না। আমরা একটা সংস্কারের প্রশ্নে, একটা গণতান্ত্রিক উত্তরণের জায়গা থেকে, যে সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটার বিনির্মাণের জন্য যে একই রকম চিন্তা করে, প্রত্যাশা রাখে এই সমস্ত রাজনৈতিক দল যারা, তাদেরকে মিলে আমরা একটা সম্মিলিতভাবে একটা গণতান্ত্রিক সংস্কার জোট আকারে আবির্ভূত হওয়ার চেষ্টা করছি, প্রয়াস জানাচ্ছি। দেখুন, ইলেকশনের বিষয়টা এখন ওই যে, যদি আমি একটা অ্যানালজি ড্র করি, যে ফুটবল খেলায় দেখবেন যে প্রথম 1 মিনিট থেকে 70 মিনিট পর্যন্ত এ যাবৎকালে হিস্ট্রিতে যতগুলো গোল হয়েছে, বাকি 70 থেকে 90 এই 20 মিনিটের মধ্যে
ততখানি বা তার চেয়ে জি। বেশি গোল হয়েছে। জি তো এখন থেকে তফসিল ঘোষণা থেকে শুরু করে ইলেকশনের আগ দিন পর্যন্ত বা নমিনেশন চূড়ান্ত দিন পর্যন্ত আপনি গেল 1 বছরে যেরকম ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হতে দেখবেন, এটা হয়তো চেঞ্জ হতে থাকবে। এটা আমি সারপ্রাইজ হব না যদি এটা নতুন অন্য কোনো একটা জোট বা দলের সাথে যদি আসন সমঝোতার আলাপ একটা পর্যায়ে উঠে, এটাতে আমি বিস্মিত হব না। কিন্তু বর্তমানে আমরা এটা একটা স্বতঃস্ফূর্তভাবে আবির্ভূত হওয়ার একটা প্রয়াস আমাদের, এবং আমরা জাতিকে সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রয়াসই আমাদের এটা মূল লক্ষ্য এখন আমাদের। ফয়েজ আহমদ, ব্যারিস্টার সানি বলছিলেন যে এটা কৌশল নয়, স্বতঃস্ফূর্ত একটি বিষয়। আমি আবারও বলি যে আপনি যে সরকারি পদে আছেন কিন্তু একটু বেরিয়ে এসে আমাদের সাথে একটু কথা বলেন। সেটা হলো রাজনীতি জোট হওয়া, সমঝোতা হওয়া, সেখানে অনেকগুলি বিষয় কিন্তু পেছনে কাজ করে। আমরা এটাকে বলি অদৃশ্য চাপ বা অদৃশ্য প্রভাব। আপনার কি মনে হচ্ছে এবার রাজনৈতিক জোট বা সমঝোতার জন্য অদৃশ্য চাপ বা প্রভাব এই ধরনের কোনো বিষয় কাজ করবে বা করছে? না, একেবারেই না। এবং এটা চূড়ান্ত দিন পর্যন্ত, অর্থাৎ আপনার ওই যেটাকে আমি একদম কাট অফ লাইন বলি, সেটা হচ্ছে নমিনেশন পেপার প্রত্যাহারের শেষ দিন। ওটাকে আমি ইলেকশনের জন্য কাট অফ লাইন বলি। মানে ভোট তো ভোটের মতো করে হবেই, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির নেগোসিয়েশনের আলটিমেট টাইম কিন্তু এটাই। মানে এরপরে ডাইমেনশন চেঞ্জ হবে না, খুব টাফ অনেক জায়গায় হয়তো কেউ মানে সেটা খুবই ডিফিকাল্ট। সো ওটাকে যদি কাট অফ টাইম ধরি, আমি বিশ্বাস করি ওই দিন পর্যন্ত কোনো ধরনের পলিটিক্যাল প্রেশার এখানে তৈরি হবে না। দেখুন, আমরা কিন্তু ওই প্রেশারের জায়গা থেকে বেরিয়ে এসেছি। 5 আগস্টের নিয়ে আমরা আমাদের বহু না, কেউ একটা অভিযোগ করেছেন যে প্রধান দুটি দলের বাইরে ছোট ছোট কিছু দলকে কোনো দলের সঙ্গে লিঙ্ক আপ করে দেওয়া, এই ধরনের প্রভাব বা চাপ এরকম কিছু হতে পারে। আমাদের যে রাজনৈতিক দলগুলির এখানে বিকাশ হয়েছে, জন্ম হয়েছে, এই রাজনৈতিক দলগুলির প্রধানতম এজেন্ডা হচ্ছে যে এই ভূখণ্ডের মানুষদেরকে ভয়মুক্ত রাখার জন্য ওনারা রাজনীতিটা করবেন। ওনারা আমাদের জন্য প্রহরী। সে জায়গায় রাজনৈতিক দলগুলি যদি ইটসেলফ ওনারা চাপে কোনো কারণে আবদ্ধ হন, এটা খুব দুঃখজনক হবে। তবে আমি বিশ্বাস করি পলিটিক্সে এই আলোচনাগুলি থাকবে। আপনি কোনো কোয়ার্টারকে মিন করছেন, কাকে মিন করছেন আমি জানি না, সেটা অনেক পাওয়ারফুল হতে পারে, দেশি হতে পারে, বিদেশি হতে পারে। এগুলি আনটিল আনলেস আপনি নুয়ে পড়েন তার আগ পর্যন্ত ওয়ার্ক করে না। এগুলি প্রমাণিত। আপনাকে যতভাবেই প্রেশার দেওয়া হোক, আপনি যদি কম্প্রোমাইজ না করতে শুরু করেন, ওই ধরনের প্রেশার কখনোই ওয়ার্ক করে না, কখনোই ওয়ার্ক করে। বাট এতটুকু তো নিশ্চয়তা আছে, ওনার দলকে যদি কোনো কোয়ার্টার থেকে সে প্রেশার দিতেও থাকে কিচ্ছু ক্ষতি করতে পারবে না উনি যদি কম্প্রোমাইজ না করে। যদি ওনাকে নর্মালি ম্যানেজ করা যেত তাহলে চাপ দিয়েও ম্যানেজ করা যাবে। সুতরাং ওই আশঙ্কা, ওই ভয়, কোনো জায়গা থেকে কোনো পাড়া থেকে কেউ এসে কাউকে মিলিয়ে দিবে যে এবি পার্টি আর গণ অধিকার পরিষদ আপনারা এক হয়ে যান, আপ বাংলাদেশ এবং এনসিপি আপনারা এক হয়ে যান, এগুলি ঘটবে না। বাস্তবতা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, আমি শুরুতে যেই রাজনৈতিক আলোচনা শুরুতে যেটা বলছিলাম যে রাজনীতিতে মতাদর্শের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ভাই যেটাকে বলছেন যে মতাদর্শ না, কোন প্রিন্সিপাল, আমি এগ্রিড। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আমি কি ধরনের পলিটিক্স করি। ধরুন এবি পার্টি যেই পলিটিক্সটা করে একই রকম পলিটিক্স করে আপ বাংলাদেশ, তাহলে এই দুইটা পার্টির লিডারশিপ যদি এক পর্যায়ে আমরা বহু সংগঠনকে মার্চ করে যেতে দেখি না, এই দুইটা পার্টি যদি একটা পর্যায়ে মনে করে যে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আমাদের কর্মকাণ্ড সবই একই রকম, তাহলে আমরা একসঙ্গে যদি আরেকটু শক্তিশালী হতে পারি, সেখানে অসুবিধা কোথায়? এখন রাজনৈতিক স্বার্থে ওনাদের এই দুই পার্টি মার্জ হওয়ার ফলে অপর কোনো না কোনো পলিটিক্যাল পার্টিরও কিন্তু খানিকটা ক্ষতি হবে, তার জন্য কম্পিটিটর বাড়বে। তখন উনি আবার একটা রাজনৈতিক সুবিধা নেবেন যে অমুক জায়গায় চাপ দিয়ে এক করে দেওয়া হয়েছে। আমি এভাবেই বিবেচনা করতে চাই। আদারওয়াইজ কেউ কাউকে চাপ দিয়ে আগামী নির্বাচনে নেয়া, আগামী নির্বাচন থেকে বসানো, আগামী নির্বাচনে জোটবদ্ধ হওয়া না হওয়া, এই কল্পনাগুলি শুধু কল্পনাতেই থেকে যাবে, এগুলি পসিবল হবে না। বাংলাদেশ রাষ্ট্রে আমি বিশ্বাস করি আরো বহু বছর ধরে এগুলি আর ফিরে আসবে না। ফয়েজ আহমদ এবং ব্যারিস্টার সানি আব্দুল হক, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।